যখন তুমি জান্নাতে ঢুকবা কেমন লাগবে। আম্মু আমাদের একদম সেই মুহূর্তে আব্বুকে বলতেছে, তো তুমি কি এগুলো নিয়ে ইন্টারেস্টেড বেশি নাকি হুডদের সাথে মিট করতে বেশি ইন্টারেস্টেড? ওই সময় ওই লাস্টের দিকে আব্বু তখন চুপ করে বলল, কি কোনো হুড কি আয়সা হবে? উনি যদি ওখানে থেকে যেতেন তাহলে হয়তো আমাদেরও অনেক মানুষের অনেক কথা বলার সুযোগ হতো, যে আতাত করছে বা সেফলি চলে যাচ্ছে, যে আমাদের বাসার কাজের লোক, আমাদের বাসায় যারা হেল্পিং হ্যান্ড ছিল, তাদেরকে কোনো রকম ডিসরেসপেক্ট করা যাবে না। তো তিনি তো আসলে ওখানে থেকে যেতেই পারতেন, যেহেতু সিনিয়র নেতারা গ্রেপ্তার হয়ে গেছে বা আওয়ামী লীগের একটা আক্রোশ তো সবসময় থাকে, উনি তো ওখানে থেকে যেতে পারতেন, কিন্তু উনি বাংলাদেশে কেন আসলেন বা কার প্ররোচনা আসলেন? প্ররোচনা কথাটা ঠিক হবে না, প্ররোচনা না, এটা ওনার ডিসিশন ছিল। এবং উনি নিজেও কয়েকবারে বলেছেন যে উনি বাংলাদেশের লিগ্যাল ব্যবস্থা বা বাংলাদেশের আদালতের উপরে ট্রাস্ট রাখতে চান, যদিও আমরা সবাই জানি যে এটা কতটুকু ফেয়ার হতো। বাট ইন্টারনালি আমি এটা যেটা বলতে চাই, যে আমার কাছে আমাদের ফ্যামিলিতে কোনো ডিসপিউট ছিল না যে কেন ফেরত আসছে, বিকজ আমরা আব্বুকে চিনি। আব্বু আসলে ওখানে একটা এক্সাইলের জীবন, তার কর্মী বা তার সংগঠনের মানুষদেরকে ফেলে রেখে ওখানে একটা নিজে হয়তো একটা সিকিউর লাইফ লিড করবেন, এই মানুষ উনি না। এটা উনি কখনো চিন্তাও করতে পারবেন না, বা ওনার কাজের ওনার ধরনই এটা না। উনি আসবেন, উনি হেডস অন যুদ্ধ করবেন, চ্যালেঞ্জ নেবেন, উনি হচ্ছে এরকম মানুষ। সুতরাং আমার কাছে মনে হয় যে উনি যদি ওখানে থেকে যেতেন তাহলে হয়তো আমাদেরও অনেক মানুষের অনেক কথা বলার সুযোগ হতো, যে আতাত করছে বা সেফলি চলে যাচ্ছে। সো উনি ফেরত এসেছেন, উনি মাথা সবসময় উঁচু রেখেই প্রত্যেকটা জায়গায় চলেছেন, প্রত্যেকটা কোর্ট অ্যাপিয়ারেন্স যতটুকু লিগালি আমাদের বাউন্ডিং আমরা করতে পেরেছি, উই হ্যাভ ইউজ দ্যাট। এবং আলহামদুলিল্লাহ আমার এক্সপিরিয়েন্স তার সাথে শেষ দিন পর্যন্ত উনি মাথা উঁচু করেই বেঁচেছিলেন, আলহামদুলিল্লাহ। আসলে প্রশ্ন তো করা যায় না যে বাবা হিসেবে নয়, একজন মানুষ হিসেবে মীর কাসেম আলী মিন্টু কেমন দেখেছেন, কেমন পেয়েছেন, বা বাংলাদেশের প্রেক্ষাপটে সংস্কৃতি বলি, মিডিয়া বলি, অর্থনীতি বলি, তার অবদান? আমি আসলে আল্লাহর কাছে শুকরানা করে শেষ করতে পারবো না যে আল্লাহ, বাবা তো সবার বাবাই তো ভালো, কিন্তু আসলে এত ভালো একটা মানুষকে আল্লাহ আমাকে আমার বাবা হিসেবে আল্লাহ দিয়েছেন, কারণ এটা তো আল্লাহর চয়েস। সো এটা তো আসলে শুকরানা বলে শেষ করার কিছু নেই। একটা জিনিস আব্বুর ছিল, অনেক ইমোশনাল, মনটা যে এত নরম, এই মানুষটা মানুষকে ভালোবাসতো এবং মানুষকে জেনুইনলি মানুষের জন্য কেয়ার করতো। তো সেটা কিন্তু আমরা এরকম অনেকবার দেখেছি যে রাস্তায় উনি আছেন, একটা বাচ্চাকে নিয়ে ভিখারি আসছে, আমার ওই ভিখারিকে দেখে আব্বু কাঁদতে কাঁদতে শেষ, যে একটা মাটা বাচ্চাকে নিয়ে হাঁটতেছে রাস্তায়। তো ওনার হচ্ছে সারাক্ষণ এরকম। একদিন আমরা বিহারীপল্লীতে গিয়েছি, তো আস্তে আস্তে আমি খুব, যেহেতু আমরা পলিটিক্স নিয়ে খুব কথা বলতাম, আব্বুকে বলতেছিলাম যে আব্বু বিহারিদের এই জিনিসটা অ্যাকচুয়ালি এক্স্যাক্ট সিচুয়েশন কি। আব্বু বলতে যে কাঁদতে কাঁদতে শেষ, যে এই মানুষগুলো এত বছর যাবত একটা জায়গায় আটকে আছে, জাস্ট একটা লিগাল ইয়াতে, ওইটা ইভেন ওটার জন্য আব্বু কাঁদতে কাঁদতে শেষ। আব্বু এইরকম টাইপের ফিল করতো মানুষের জন্য। এবং এইটা আমাদের বাসায় এত প্রসিদ্ধ ছিল যে আমাদের বাসার কাজের লোক, আমাদের বাসায় যারা হেল্পিং হ্যান্ড ছিল, তাদেরকে কোনো রকম ডিসরেসপেক্ট করা যাবে না। সো মানুষকে ভালোবাসা এবং মানুষের রেসপেক্টের ব্যাপারে উনি অনেক বেশি সিরিয়াস ছিলেন। সো এরকম একটা মানুষ আসলে তার হাতে গড়ে উঠে আমরা কতটুকু করতে পারছি জানি না, বাট আমার জন্য এটা অনেক লাকি ছিল যে এরকম একটা মানুষকে আমি সামনে থেকে দেখতে পেরেছি যে আসলেই জেনুইনলি মানুষকে ভালোবাসতো। মীর কাসেম আলীর পরিবার এবং সংসার জীবন কেমন ছিল? এটা খুবই আলহামদুলিল্লাহ, এটাও আরেকটা ইউনিক এক্সপিরিয়েন্স। প্রথমে বলে আব্বু আম্মু অ্যাজ আ কাপল, আমার মানুষের অনেক ড্রিম থাকে না, হয়তো কোনো সেলিব্রিটি কাপল থাকে বা থাকে। আমার জন্য আমার ড্রিম কাপল আমার বাবা মা। রিজনটা হচ্ছে যে ওনারা বেস্ট ফ্রেন্ড ছিলেন এবং ওনাদের ইউনিয়নটা কিন্তু খুব স্পেশাল। যখন ওনাদের বিয়ে হয়, আব্বু হচ্ছে শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাক্টিং, এবং আম্মু অ্যাক্টিং ছাত্রী সংস্থার প্রতিষ্ঠাতা সভানেত্রী। তো ছাত্রী সংস্থার তো দুজনই অ্যাক্টিং,
দুজনই মানে ফুল ফোর্স দায়িত্ব পালন করছে, এরকম সময় তাদের বিয়ে হয়। এবং ওই সময় যে এখন যেমন ডাকসু চাকসু দেখতেছেন, সে সময় এরকম ইলেকশন হতো, আমার আম্মু কিন্তু সেই ইলেকশনে দাঁড়িয়েছিলেন। তো মানে এই যে র্যালিগুলো হয়, আমাদের বড় ভাইয়া বড় আপুকে ঘাড়ে করে নিয়ে এসব র্যালি করা, আমার আম্মু এগুলো, আবার আব্বু ওখান থেকে শিবিরের প্রোটোকল দেওয়া, মানে তাদের লাইফটা আসলে সংগঠন ছিল। আমরা খুব মজা করে বলতাম যে তোমরা সংসার করো না, তোমরা সংগঠনই করো। মানে বাসার মধ্যেও এটাই, তারা আম্মু কোনো একটা প্রতিষ্ঠা করবে, আব্বু এটাকে কীভাবে হেল্প করবে, আব্বুর কোনো একটা কাজ সেটাতে আম্মু কীভাবে হেল্প করবে। তাদের খাওয়া, তাদের পড়া, তাদের ড্রিমই হচ্ছে সংগঠন, ইসলামী আন্দোলন, সোশ্যাল রেভলিউশন। তারা দে উড ডু দ্যাট। এবং আমাদের সাথেও তাদের কথাবার্তা এরকম হতো। তো একটা খুব মজার আমাদের ফ্যামিলিতে ফানি কথা আছে যে একবার আমি আব্বুর সাথে খুব রাগ করে বলে ফেলছিলাম যে তুমি তো ফাদারের চেয়ে বেশি লিডার। মানে আমরা বকা খেতাম এরকম, যে কোনো কারণে যদি কোনো একটা ভুল করেছি, তারা বলতো যে তুমি একটা আন্দোলনের কর্মী হিসেবে বা তুমি একজন দায়ী হিসেবে তো এটা তোমার কাছ থেকে এক্সপেক্টেড না। তো আমি বলতাম যে তুমি কি আমাকে বাবা হিসেবে তুমি কি যোগাযোগ করতেছো নাকি মানে বকা দিচ্ছ। সো দ্যাট ওয়াজ দেয়ার লাইফ। আসলে তাদের লাইফটাই এরকম ছিল। মানে আমাদের যেই কাজগুলো, যেমন ধরেন এআইটি বা আমাদের পোলট্রি ফার্ম, সব আমাদের বাসার বারান্দা থেকে শুরু হয়েছে। মানে প্রত্যেকটা কাজ আব্বু আম্মু একসাথে। কিন্তু ইভেন ইবনে সিনার নার্সদের ড্রেস আপ কী হবে, বা যখন আমরা দিগন্ত করছি তখন দিগন্তের প্রেজেন্টারদের ড্রেস আপ কী হবে, আব্বু কিন্তু আম্মুর সাথে কথা না বলে এগুলো কোনো কিছুই করতেন না। সো দে ওয়ার লাইক আ স্ট্রং কাপল, যাদের দুজনের একরকম ড্রিম, একরকম ভিশন অ্যান্ড মিশন, দে ওয়ার জাস্ট ওয়ার্কিং ফর ইট। এবং অ্যাজ আ ফাদার, আব্বুর ব্যাপারে বলি যে আব্বু এত প্রতিষ্ঠান, এত কিছুর মধ্যে বিজি থাকলেও সে এক্সট্রিমলি ফ্যামিলি ওরিয়েন্টেড ছিল। তার একটা ফিক্সড ডেট ছিল, সে বাসাতে থাকবে, মানে সেটা বাসাতেই থাকবে। সেদিন তার কাজ হচ্ছে, খুব ফিক্সড কাজ ছিল যে এতটা থেকে এতটা সে পড়াশোনা করবে, এতটা থেকে এতটা আমাদের নিয়ে ছাদে ঘুরবে, এতটা থেকে এতটা সে রান্না করবে। মানে ওইটা ফিক্সড, উইকে একদিন সে এটা করবেই। এবং সে তার নিজের কাজ নিজে করতে পছন্দ করতো, যে কাজের লোক না আম্মু না কেউ না, সে তার নিজের কাজ, নিজের জামা কাপড় ধোয়া থেকে শুরু করে সব কিছু সে নিজে করতে পছন্দ করতো। এবং সে রান্না করতো, যখনই সময় পেতো বাসায় রান্না করতো, রান্না খুব, হ্যাঁ। এবং যদি সে বাইরে বেড়াতে যেত, ওখানে কিছু যদি খেয়ে মজা পেতো, সে ওইখানকার শেফকে ডাকতো, শেফকে ডেকে ওটা লিখে নিয়ে এসে বাসায় এসে সেটা রান্না করে আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করতো। সবসময় যে সে সারভাইভ করতো বা সাকসেস হতো সেটা না, কিন্তু সে চেষ্টা করতো আর কি করার। তো এরকম ফ্যামিলি, বাসা গুছানো, বাসার জন্য জিনিসপত্র কিনা। আমি অনেক কিছু এখনও পড়ি যেগুলো আব্বু আমার জন্য কিনে নিয়ে আসছে, আমার গয়না থেকে শুরু করে, আমার ড্রেস আপ থেকে শুরু করে সব আব্বু কেনাকাটা করতো আমাদের জন্য। আমার আম্মু হার্ডলি কেনাকাটা করতো সব। মানে আব্বু এতটা আমাদের লাইফে ইনভলভড ছিল, এটা বলার বাইরে। এটা আমি আসলেই এখন যখন রিয়ালিটি দেখছি, নিজে সংসার করছি, মানুষের সংসার দেখছি, আমি বুঝে পাই না যে এই মানুষ এত কিছুর পরও এতটা সময় ফ্যামিলিকে কীভাবে দিত। আই হ্যাভ নো আইডিয়া, সত্যি মাশাআল্লাহ। বাবা মার খুনসুটি, হ্যাঁ, এই বিষয়গুলো একটু যদি বলতেন। সবচাইতে পারফেক্ট এক্সাম্পল আব্বুদের লাস্ট ভিজিট। মানে তারা দুজন হচ্ছে খুব কি বলে, দুজনই পার্সোনালিটির দিক দিয়ে খুব হেডস অন পার্সোনালিটি, খুবই স্ট্রং পার্সোনালিটি, কেউ কারো কাছ থেকে দমে যাওয়ার মতো পার্সোনালিটি না। তো দেখা যেত যে তাদের যদি কোনো কারণে কথা কাটাকাটি হচ্ছে, দুজনে হচ্ছে ইসলামিক রেফারেন্স সেরকম দিতে পারতো। একবার যেমন একটা কথায় আব্বু মজা করে বলতেছে যে হ্যাঁ, তোমার তো জামাইয়ের কথা শোনা বা স্বামীর কথা শোনা তোমার জন্য বাধ্যতামূলক। আম্মু তখন আবার রেফারেন্স দিচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু আনহুর ওয়াইফকে একবার নামাজ পড়তে যেতে মানা করছিল মসজিদে, তখন সে বলছিল যে আপনি কি আমির হিসেবে বলছেন নাকি স্বামী হিসেবে বলছেন। তো ওমর যখন বলছে স্বামী হিসেবে, বলছে যে আমি শুনতে বাধ্য না। তা আব্বু বেচারা আর কিছু বলার জায়গা নেই তার। তো তাদের কথাবার্তা, দুষ্টামিগুলো এরকম টাইপের ছিল। সবচেয়ে সুন্দর আমার কাছে এখনও মানে খুবই ইমোশনাল লাগে, প্লাস খুবই সুন্দর একটা মুহূর্ত ছিল আমাদের একদম শেষের দিন, যেদিন আমাদের দেখা। আমি এটা মনে হয় আরেকটা জায়গায় বলেছি যে আম্মু আব্বুকে মানে পাশে বসাতো, আম্মু আব্বুকে আগে বলতেছে তুমি কেমন আছো বা তোমার কেমন লাগছে, যেহেতু একদম শেষের দিকে মানে আম্মু হয়তো ভাবছে যে আব্বু কি ভয় পাচ্ছে কিনা, বা ফিলিংটা যেটা করে, বলছে তুমি কেমন আছো। তো আব্বু বলতেছে যে আমার নিজেকে নওশা লাগছে। নওশা বলে না যে নতুন জামাই, বলছে আমার নওশা ফিলিং হচ্ছে। কেন? বলছে যে তখন সে কিছু আয়াত বলল যে শহীদদের এরকম এরকম করা হবে, এটা করা হবে, এগুলো তো আমরা পড়ছি।
সত্যি যদি আমার আব্বু হচ্ছে অনেক এলাবোরেটেডভাবে কথা বলতো এবং খুব ফিলিং নিয়ে কথা বলতো। সো যদি এটা হয়, ইম্যাজিন করো এটা এসে যদি এরকম হয় তাহলে রিয়েল লাইফে যখন তুমি জান্নাতে ঢুকবা কেমন লাগবে। সো হি ওয়াজ এক্সপিরিয়েন্সিং অল দ্যাট, আর খুব ইমোশন হয়ে এটা বলতেছে। আম্মু আমাদের একদম সেই মুহূর্তে আম্মু আমাকে বলতেছে, আব্বুকে বলতেছে, তো তুমি কি এগুলো নিয়ে ইন্টারেস্টেড বেশি নাকি হুডদের সাথে মিট করতে বেশি ইন্টারেস্টেড? ওই সময় ওই লাস্টের দিকে আব্বু তখন চুপ করে বললো কি, কোনো হুড কি আয়সা হবে? সো দ্যাট ওয়াজ দেয়ার লাভ, সুবহানাল্লাহ। তো এটা আমাদের শেষ মিটিংয়েও তারা এরকম একটা জায়গায় ছিল বা এরকম একটা কেমিস্ট্রি তাদের মধ্যে ছিল, সুবহানাল্লাহ। কয়েকটা ভিডিও কিন্তু এখনো সামাজিক মাধ্যমে ঘুরে ঘুরে করতেছে, আমি জানি না যেটা কখন কাজ। আপনার আব্বুকে বলেছে আপনার ভাই, পরে উনি একটা বেলুন ফুটাচ্ছিল নাতিদের জন্য, তখন উনি মানে খুব সাহস করে কথা বলছে। আপনার হয়তো বুঝতে পারছেন কোন ভিডিওটা, ওটা কোন সময় বা কেন? ওটা হচ্ছে রোজা, আই থিঙ্ক আব্বুর অলরেডি হয়ে গেছে, রায় হয়ে গেছে। তো এরপরে রোজার সময় ফ্যামিলি মিট করতে গেছে। তো আব্বু আবার একটু যেন ফ্যামিলি ব্যাপারে অনেক কনসার্ন থাকতো। তো নর্মালি একটা জায়গায় মিট আপটা সুন্দর না হলো, যেদিন বাচ্চা নিয়ে মিট করতে যাব সে একটু অফিসারদের সাথে কথা বলে একটু বড় একটা রুম দিত। তো সেরকম একটা বড় একটা রুম ছিল এবং ওই জায়গাটাতে ঘটনাক্রমে ভাইয়া একটা ছোট ফোন নিয়ে গেছিল আর কি, একটু স্নিক ইন করে, কারণ উনি চাচ্ছিল যে আব্বুর কিছু স্মৃতি, আমরা তো বিদেশে থাকতাম দেখতে পারতাম না, তো সে চাইছিল যে এটা একটু এভিডেন্সটা, যে অ্যাকচুয়ালি মেইন যেটা কনসেপ্ট ছিল ভাইয়ার, আব্বু এক্স্যাক্টলি ভাইয়া এটাই চেয়েছিল যে আমরা যে আমাদের নেতারা যে ভীত না, তাদের সাথে এগুলো করা হচ্ছে কিন্তু তারা যে আসলে এত সাবলীল আছে আমরা তো সবসময় দেখতেছি, কিন্তু মানুষ যেন এটার এভিডেন্স দেখে যে দে আর রিয়েলি নট অ্যাফ্রেইড অফ ডেথ। এইটার জন্যই আসলে ভাইয়া ভিডিওটা করে।